19 জুলাই 2024 ছাত্র হত্যার দায় নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবি দেওয়ার পর ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ আরও দ্রুত বেগে প্রতি মুহূর্তে বাড়ছিল, যা দেশব্যাপী ছড়িয়ে পড়ছিল বিদ্যুৎ গতিতে। আর তখন সেদিন রাতে গুম করা হয় তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার ও রিফাত রশিদকে। পরদিন 20 জুলাই শুরু হয় কারফিউ এবং সেদিন গভীর রাতে তুলে নেওয়া হয় অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকেও। 2 দিন গুম রাখার পর 21 জুলাই রাতে মারাত্মক জখম অবস্থায় নাহিদকে ছেড়ে দেওয়া হয়। আর গুম করার 5 দিন পর ছাড়া হয় আসিফ, বাকের ও রিফাতকে। তবে 26 জুলাই ফের নাহিদ, আসিফ ও বাকেরকে হাসপাতাল থেকে, আর 27 জুলাই তুলে নেওয়া হয় সার্জিস ও হাসনাতকে। 28 জুলাই ভোরে তুলে নেওয়া হয় আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। সবাইকে ডিবি হেফাজতে নিয়ে ভিডিও বার্তায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়াতে বাধ্য করে তৎকালীন ফ্যাসিবাদী শক্তি। 6 সমন্বয়ক যখন ডিবি হেফাজতে, তখন পরিচিত অন্যান্য সমন্বয়ক হান্নান মাসুদ, আব্দুল কাদের ও মাহিন সরকার সহ অন্যরাও আত্মগোপনে চলে যান। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একদিকে চলছিল তখন রাষ্ট্রের এমন অমানবিক নাটক মঞ্চায়ন, আর অন্যদিকে তখন র্যাব, পুলিশ আর দলীয় সন্ত্রাসীদের হাতে রাজপথে ঝরছিল শত শত ছাত্র জনতার প্রাণ। এসবের মধ্যে 1 আগস্ট ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয় 6 সমন্বয়ককে। তবে এই 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত আন্দোলন কিভাবে চলছিল কিংবা কিভাবে সমন্বয় করা হয়েছিল পুরো 36 জুলাইয়ের আন্দোলন, দর্শক এসব নিয়েই নানা আবেগঘন গল্প রয়েছে দলমত নির্বিশেষে সব দলের ঐক্যমতের ইতিহাস। এসব নিয়ে আজকে আমরা এখন প্রকাশ সাজিয়েছি, সেই ইতিহাস নিয়ে আলোচনা করব। আমরা আজকের আলোচনার নাম দিয়েছি রক্তিম জুলাই। আর আজকের আলোচনায় আমাদের সাথে আছেন 36 জুলাইয়ের 3 গল্পকার। আছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই সংগঠক সাদিক কায়েম, এবং আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক আবু বকর মজুমদার। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আপনাদের 3 জনেরই রাজনৈতিক পরিচয় রয়েছে, আমরা যেটি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছিলাম। তবে এখন যে আজকে আমরা আলোচনাটা করব সেখানে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আমরা আপনাদেরকে জুলাই যে আপনাদের অবদান ছিল সংগঠক হিসেবে, সমন্বয়ক হিসেবে, যে নামেই বলি না কেন, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করতে চাই। আজকের এই দিনে গত বছর বাকের নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে সেই ভাত খাইয়ে হারুনের যে হোটেল বলা হয় সেই ভিডিও ছাড়া হয়েছিল, এবং এরপরে আপনাদেরকে দিয়ে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, ভিডিও বার্তা দেওয়া হয়েছিল। ওই গল্পটা একটু জানতে চাই। এখানে আমাদেরকে তো ডিবিতে আপনার প্রথমেই গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে বলা হয়েছিল যে আমাদেরকে এখানে নিরাপত্তা শঙ্কা আছে এবং আমাদেরকে ইম্পেরিয়াল হসপিটাল নিয়ে যাবে তেজগাঁওতে। তো এটা বলে আমাদেরকে নেওয়ার সময় নানা ধরনের ঝামেলা হয়। বিশেষ করে সেখানে আমাদেরকে আমরা 24 তারিখে যখন হসপিটালে ভর্তি হই, তারপরে যে 25 তারিখ সকাল থেকে আমাদের ফার্স্টে আমরা ওই দিন ইন্টারনেট আসছিল মনে হয়, আমি যদি ভুল না করি, তো ইন্টারনেটটা কিছুক্ষণ পরে অফ করে দেয়। আমাদের যেই ওয়াইফাই লাইনটা ছিল সেটা অফ করে দেয় সেখানে। তার কিছুক্ষণ পরে ওয়াইফাই লাইন অফ করে দেওয়ার পরে যেটা করে যে আমাদের এক পর্যায়ে ফোনও নিয়ে যায় যাতে আমরা যোগাযোগ করতে না পারি। তো এরকমটা চলতেছিল সারা রাত ব্যাপী। এখানে গোয়েন্দা সংস্থার প্রায় সব ধরনের সংস্থা এখানে উপস্থিত ছিল এবং আমাদের সাথে একের পর এক বাকবিতণ্ডা হচ্ছিল। আপনার নাহিদ ইসলাম ছিলেন 6 জন একসঙ্গে ছিলেন, 6 জন এক রুমে? না, 3 জন। এটা তো আমি বলছি যে 26 জুলাই নেওয়ার আগ মুহূর্তে, হ্যাঁ নেওয়ার আগ মুহূর্তে নাহিদ ইসলাম ছিলেন 6 তলায়, আর আমি আর আসিফ ভাই ছিলাম মনে হয় 2য় তলায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে। তো আমার আসিফ ভাইয়ের সাথে বেশ কয়েকবার এই গোয়েন্দা সংস্থাদের সাথে ঝামেলা হয়। সর্বশেষ শুক্রবারে যখন 26 জুলাই ছিল, আমরা নামাজ পড়তে চাই এবং আমাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। আমি আর আসিফ ভাই খুব জোর করছিলাম যে আমরা নামাজে যাব, এবং তারা বললো যে না, নামাজে যাওয়া যাবে না, এরকম নামাজ পড়লে কিছু হয় না। তো এরকমও করেছিল এবং আমরা এক পর্যায়ে ওদের সাথে ঝামেলা হইতে ও নাহিদ ভাইয়ের সাথে আমাদের তো আগের রাত থেকে কোনো ধরনের যোগাযোগ ছিল না, যেহেতু আমরা 2তলায় ছিলাম, ভাই 6 তলায় ছিল এবং আমাদের কোনো ধরনের মোবাইল টোবাইল নিয়ে গিয়েছিল, তো যোগাযোগ করতে পারছিলাম না। বললাম যে নাহিদ ভাইয়ের সাথে কথা বলতে চাই, কথা বলতে দেয় নাই। এবং যখন নাহিদ ভাইকে নিয়ে যাবে বলতেছে নাহিদকে আলাদা করে নিবে, আমাদেরকে আলাদা করে নেবে। তো তার আগের একটা ঘটনা বলি, তার আগে তার প্রায় ঘন্টাখানেক আগে হচ্ছে যে মাসুদ আর রিফাত হচ্ছে ওই আমাদের হাসপাতালে যায়, এবং মাসুদ আর রিফাত যায় মূলত আমাদের খোঁজখবর নেওয়ার জন্য, যেহেতু আমরা ওইখানে ভর্তি অবস্থায় আছি। তো আমরা বুঝতেছি যে আমাদেরকে যেহেতু গোয়েন্দারা অকুপাইড করে রেখেছে, তো সেখানে ওরা কতটুকু সেফ থাকবে। তো ওই সময় ওদের সাথে যখন কথা হয় রিফাত আর মাসুদের সাথে,
তখন আমরা বলি যে আমাদেরকে এই সিচুয়েশন এখন, তোমরা হচ্ছে এইখান থেকে অতি দ্রুত চলে যাও এবং আমাদের সাথে যা কিছু যদি কিছু হয় তাহলে তোমরা এটার বিরুদ্ধে অবস্থান নিও, ঠিক আছে, এটা ওদেরকে বলা হয় এবং ওরা দুইজনে তাৎক্ষণিকভাবে ওইখান থেকে বের হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই আমাদেরকে উঠায় নিয়ে আসে এবং ডিবিতে আনার পরে সেখানে শুরুতেই আমাদের সামনে এই যে পিস্তল রাখে, খুব বাজেভাবে রাখে, মানে ওদের একদম হিরো, মানে এটা বলে যে সিনেমেটিক স্টাইলের কি সব কিছু রাখে, পিস্তল রাখে, ভয় দেখানোর চেষ্টা করে। নাহিদ ভাই জিজ্ঞেস করে যে আমাদেরকে কেন আনা হয়েছে বা কিসের এগেনস্টে আনা হয়েছে, মামলা, হ্যাঁ 3 জন, কিসের এগেনস্টে আনা হয়েছে, কোনো মামলা হয়েছে কিনা আমাদের বিরুদ্ধে, বা মামলা হলে আমাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে কিনা, আমাদেরকে এখানে আনা হয়েছে, আমাদের ফ্যামিলি জানে কিনা বা কেউ জানে কিনা। তো এরকম ভাই কোশ্চেন করতেছিল। তো ওই ডিবি অফিসার হচ্ছে একটা স্টোরি বলে যে এরকম লাইক মানে স্টোরিটার সারমর্মটা হচ্ছে এরকম, তুমি কোনো কোশ্চেন করতে পারবে না, কোশ্চেন করলে তোমার সাথে বাজে কিছু হবে, সেটা বুঝায়, এবং কেন আনা হয়েছে, কী জন্য আনা হয়েছে, কোনো ধরনের যাতে কথা না বলি। তো এইভাবে হচ্ছে যে প্রথম নেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় কাটে, তারপরে হারুনের কাছে নেওয়া হয়। হারুন, ওর ব্যবহার খুবই জঘন্য এবং সে খুব বাজেভাবে কথা বলে, মানে আমি যেটা মিডিয়াতে আসছে, পরে আমরা যেটা মিডিয়াতে খুব অল্প জিনিস আসে, কিন্তু ভিতরে আমাদের সাথে এর চাইতে ওর জঘন্যতম কাজ হয়। তো আমার মনে আছে যে 26 তারিখ 26 তারিখ নেওয়ার পর থেকে আমাদেরকে বলা হচ্ছিল কেন শেখ হাসিনাকে, ওরা তো কোটার একটা রূপরেখা দিছিল তখন, শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আমাদের বিবৃতি দিতে হবে। তো আমরা তো পুরো ফুল টাইমে এটার বিরোধিতা করতেছি। এক পর্যায়ে হচ্ছে আপনার আমাদের সাথে দফাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যখন কাদের ভাই 9 দফার ঘোষণা দিল, ওই 9 দফা নিয়ে কথা হচ্ছে। তো 9 দফা নিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা আমরা ভুল করছি, এইভাবে এটা হয় নাই। 9 নম্বর দফা নিয়ে কথা হচ্ছিল, হ্যাঁ 9 দফা, আবার 8 দফা যে তার আগে 18 তারিখ দুইটা নিয়ে সে কথা বলতেছিল। তো ওইখানে তার সাথে আমার একটা বাকবিতণ্ডা হয় হারুনের সাথে, এবং তারপর আমাকে ঝুলাইয়া মারে, ওই দিনই আমাকে ঝুলাইয়া মারে। আর অন্য দুজনকে না, অন্য দুজনকে আমি ভাবছি যে মারবে, কিন্তু অন্য দুজনকে মারে নাই, মানে ওই দিন ওই সময়টাতে মারে নাই। যেটা হয় যে 3 জনে ছিলাম আমরা, যে বাতের হোটেলটা আছে না, ওইখানে আমাদের 3 জনকে নেয় এবং সেখানে কথা চলতেছিল। এক পর্যায়ে আমার সাথে আমাকে বলছিল তুই তো শিবির, আমি বলছি যে না আমি তো শিবির না। তো সে বলছে না তুই শিবির, আমি বলছি না আমি শিবির না, আমার পুরো পরিবার মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড ছিল, এবং মানে আমি এইভাবে জিনিসটা অপোজ করতেছিলাম আর কি, খুব বোল্ড গলায়। তো করার পরে হচ্ছে যে হারুন খুব রেগে যায়, সে হচ্ছে সে খাইতেছিল, তার প্লেট টাইমের সামনের দিকে ধাক্কা দিয়ে বলে যে নিয়ে যা, মানে সিগন্যাল দিয়ে একটা বলে যে একজনকে বলে যে আমাদেরকে নিয়ে যেতে। পরে আমাদেরকে 3 জনকে আলাদা 3টা রুমে রাখতো, তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার 2 মিনিটের মাথায় 2 জন আসছে, আইসা আমাকে একটা বলছে যে গেটে আসতে, দরজা আসতে আসলাম। আসলে ওটা জম টুপি পরাইছিল নাকি, জম টুপি বলে, অনেক বড় টুপি, কালো ভারী। পরে পরাইয়া হচ্ছে যে আমাকে প্রথমে হাঁটাই নিয়ে পরে সিঁড়িতে নিচে কিছুক্ষণ, তারপর লিফটে নিচে নিয়ে আবার হাঁটাই একটা রুমে নিচে নেওয়ার পরে সেখানে নানাবিধ জিজ্ঞাসাবাদ করে। তো জিজ্ঞাসাবাদ করে, আর জিজ্ঞাসাবাদের মধ্যে যে কন্টেক্সটগুলো আসছিল আমি একটু যদি পড়ে শুনাই। কাল বেলায় হচ্ছে যে 28 জুলাই আমাকে, তাহলে 28 জুলাই মারছে, 28 বা 27 জুলাই আমি যদি ভুল না, আজকে 27। আচ্ছা। তো কাল বেলায় 28 জুলাই একটা রিপোর্ট করছিল যে 3 সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন। তো আমাকে যেদিন মারে, ওই দিন মারার পরে তারপরের দিন ওই দিন আমাকে আবার হারুনের কাছে নেওয়া হয় যে মাপ চাওয়ানোর জন্য, আমাকে নেওয়া হয় ব্যবহারের জন্য, ওর কাছে মাপ চাওয়ানোর জন্য নেওয়া হয়। তো আমারে বারবার করে বলছিল যে আমি হারুনের কাছে যে বলি যে আমি মানে তার কাছে মাপ চাইতেছি, তাই মাপটা কিছু চাইনি। আমি গেছি, যাওয়ার পরে হচ্ছে যে আমার সামনে কালবেলার এই কাগজটা হচ্ছে এমনি ফালাইছে ফার্স্টে হারুন, ওই যে দেখ এই যে এটা আমি হাতে নিয়ে রাখছি, আমি পরে এটা বের করছি ওইখান থেকে বের হওয়ার পরে। তো আমি জাস্ট এটা দেখছি যে 3 সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন, জাস্ট এইটুকু দেখছি, আর আমাদের 3 জনের ছবি দেখছি, যে আমি, আসিফ ভাই আর নাহিদ ভাই। পরে আমি তো হেফাজতে, ডিবি হেফাজতে থেকে বের হয়ে এসে সবার ফার্স্ট টাইম এটা খুঁজে বের করছি, যে পেপারে গেছি, যে এটা খুঁজে বের করছি। যাইয়া এটার নিচে যে সাব হেডলাইনটা লেখে এরকম, গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গে সম্পৃক্ত এই 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে তাদের নিজ দল এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিলেন। সাধারণ ছাত্র এবং নিরপেক্ষ সমন্বয়, একটা খুবই এটা ডিস্টিংক্ট, সাধারণ ছাত্র এবং নিরপেক্ষ সমন্বয় একটা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে থাকলেও তারা নেতৃত্ব থেকে আন্দোলনটিকে দীর্ঘায়িত করা এবং সরকার পতনের উদ্দেশ্যে সহিংসতার পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে গেছেন। সেম একই ন্যারেটিভ আমাদেরকে 15 জুলাই দেওয়া হয়েছিল, যে 15 জুলাইয়ের যে ছাত্রলীগের হামলাটা ছিল এর জন্য দায়ী হচ্ছে আমি, আসিফ মাহমুদ, আর হচ্ছে নাহিদ ইসলাম, আর হচ্ছে রিফাত রশিদ। এরকম ভাবে আমাদেরকে বলা সাধারণ ছাত্র না, বাইরে কিছু নট সাধারণ ছাত্র। এখানে আসলে নানা ধরনের হয়েছে, যে আন্দোলনের মধ্যে অনেক ধরনের বিভাজন হয়েছে। তো এরকম একটা নেগেটিভ তখন আমাদের উপর চাপানোর চেষ্টা করছিল। তো ওই যে কোশ্চেনগুলা, ওই যে কথাগুলা, এগুলোই আমাকে ওই টাইমে জিজ্ঞেস করা হয়েছিল আর কি।
এবং হচ্ছে কিভাবে এর সাথে কিছু কমন আমরা কোশ্চেন সেই ছিল। কথাগুলো আবার শুনবো বাকি একটু আমরা আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে যেতে চাই। এই মুহূর্তেটা আপনারা এই 28 তারিখের পরে অনেকটা আন্দোলনের সাথে বন্ধনা হয়, একটু আত্মগোপনে গেলেন, সেটি এখানে শুরুতেই বলে রাখি, অনেক সত্য চাইলেও বলা যাবে না, অনেক কিছু আমাদেরকে অ্যাভয়েড করে যেতে হবে। আমরা মিথ্যা বলবো না কোনো কিছু। কিন্তু মিথ্যা বলবো না, জি। এতটুকুই। তো হচ্ছে আমাদের আত্মগোপনে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমরা প্রকাশ্যেই ছিলাম। আমরা সেদিন 26 তারিখ যখন হচ্ছে 26 তারিখ কি 25 তারিখ তোমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, 26 তারিখ সেদিন আমরা দুপুরবেলায় জুমার নামাজের পর বের হই। আমি ফোন দিয়ে আমার বাসার ওখানে, আমি যেখানে ছিলাম কাছাকাছি একটা জায়গায় ছিলাম, সেখানে আমি মাহিন সরকার, রিফাত রশিদ আর মেহেদি তিনজনকে ডেকে বলি যে হচ্ছে আমরা হসপিটালগুলোতে যাব এবং হচ্ছে সকলে আমাদের আহতদের খোঁজখবর নিব, কতজন করে নিহত হয়েছে, আমরা একটা ডকুমেন্টস তৈরি করব কোন হসপিটালে কতজন নিহতের তালিকা আছে। তো সেই উদ্দেশ্যে আমাদের বের হওয়া। আমরা উত্তরা কুয়েত মিত্র হসপিটালে গিয়েছি, প্রথমে বাংলাদেশ হসপিটালে গিয়েছি। সেখানে যাওয়ার পরে আমাদেরকে তালিকায় একজনও মানে মারা যাওয়ার কোনো তালিকা ছিল না। তো আমরা সেখানে খবর পাইছিলাম শুধুমাত্র 18 তারিখেই সেখানে 20 জনের উপর মানে হচ্ছে লাশ সরাসরি একজনের দেখছে, আমাদেরকে এভাবে বললো, কিন্তু কোনো তালিকা নেই, আহতও কেউ নেই। সর্বশেষ জোরাজুরি পরে একজন আহতকে আমাদেরকে দেখিয়েছে গুলিবিদ্ধ অবস্থায়, এবং তারা এটাকে লুকিয়ে রাখছে, আমাদেরকে বললো যে এটা যেন মিডিয়াতে আমরা না বলি। সেখান থেকে আমরা কুয়েত মিত্র হসপিটালে যাই। সেই জায়গায় যাওয়ার পরে সেখানে আমাদেরকে মূলত হচ্ছে আটকের উদ্দেশ্যে সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন ভিড় করে, ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। আমরা এটা বুঝতে পারি এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে লিঙ্ক অ্যাপ ছিল, আমরা তাদের কাছ থেকেও খবর পাই যে এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আসছে। তখন আমাদের আব্দুল গাপ্পার ভাইয়ের সাথে যোগাযোগ হইতো। এরপরে হচ্ছে সেখানে আর হচ্ছে সাইমুম কি নামে একজনের সাথে যোগাযোগ হইতো, টেলিগ্রামে কথা হইতো। তো সেই যোগাযোগের মাধ্যমে এবং হচ্ছে মুনতাসির ভাই নামে একজন, ওনার সাথে যোগাযোগ হইতো, ওনারা আমাদেরকে ইনফরমেশনগুলো দেন। সেখানে তারপরে আমরা অ্যাম্বুলেন্সের জন্য কয়েক জায়গায় যোগাযোগ করি। পরে হচ্ছে গাপ্পার ভাই অনলাইনে অ্যাম্বুলেন্স সার্চ করে একটা অ্যাম্বুলেন্স নেয়। সেই অ্যাম্বুলেন্সে আমরা মাহিন সরকারকে করে মানে অসুস্থ রোগী সাজিয়ে আমরা সেখানে উঠি এবং নিজেদেরকে যথাসম্ভব লুকানোর চেষ্টা করি একেবারে ভিতর থেকে। সেই জায়গায় সেখানে নার্সরা আমাদেরকে হেল্প করে। পাশাপাশি হচ্ছে আমরা উঠার পরে প্রথমে আমাদেরকে সন্দেহ করে যে আমাদের ইয়েটা আটকাই, আপনার আমরা তখন অতটা পরিচিত ছিলাম না আর কি। আচ্ছা, আমাদের তখন অ্যাম্বুলেন্সটা আটকায়। অ্যাম্বুলেন্স আটকালে তারপর আমরা কোনো মতে এটাকে ম্যানেজ দিয়ে যে রুগী বিশ্বাস করি, আমরা যখন বের হই, আমরা গেট থেকে বের হওয়ার সাথে সাথে ওরা বুঝে যায় যে হচ্ছে আমরা অ্যাম্বুলেন্সে ছিলাম। আমাদের পিছনে তারা কালো মাইক্রো এবং বাইক নিয়ে তাড়া করে। এই তাড়াকে আমরা পথে পথে তখন যোগাযোগ করি। আমাদের তখন শিবিরের প্রতিনিধি হিসেবে ছিলেন সাইমুম ভাইয়ের সাথে মনে হয় কথা হইতো একজন টেলিগ্রামে, ওনার সাথে যোগাযোগ করি। ওনারা আমাদেরকে বসুন্ধরার দিকে যেতে বলেন কোনো একটা বাসায়, বাট আমরা সেদিকে যেতে পারিনি। এরপরে মুনতাসির ভাইয়ের সাথে কথা বলি, এর সাথে কথা বলি বিভিন্ন লিঙ্ক অ্যাপে। এর মাঝখান দিয়ে হচ্ছে একটা রাষ্ট্রের দূতাবাসের কয়েকজনের সাথে আমরা যোগাযোগ করি এবং আমরা বলি যে হচ্ছে আমাদেরকে অন্তত কিছু সেফটি এখন সার্ভ করতে ওরা পারবে না বলে জানাই। তো তারপরে আন্তর্জাতিক একটা সংস্থার মাধ্যমে আমরা একটা হেল্প পাই। আমরা সেদিন আমাদেরকে তারা তাড়া করতে করতে একেবারে ইউএস দূতাবাসের সামনে পর্যন্ত যাই। সেখানে গিয়ে আমরা ইউএস দূতাবাসের সামনে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম স্ট্যান্ড স্টিল। তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চলে যাই। সেখান থেকে গিয়ে সেখানেই ছিলেন? পরে না, আমরা ইউএস দূতাবাসে ছিলাম না, আমরা পরে অন্য একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের অফিসে ছিলাম। সেখানে একদিন ছিলাম। পরদিন ওনারা আমাদেরকে বিভিন্ন জামা কাপড় কিনে দেয়। আমরা তারপর দিনই বের হইতে চাইছিলাম, কিন্তু তখন আমাদেরকে ওই যে সাইমুম ভাই, এরপর আরো যাদের সাথে আমাদের যোগাযোগ হইতো, তারা আমাদেরকে খুব রাশলি, খুব মানে হচ্ছে হার্ডলি বলছে তোমরা বের হওয়া যাবে না, তোমাদেরকে সেফ থাকতে হবে, ইয়ে করতে হবে আন্দোলনের স্বার্থে। হ্যাঁ, তখন শহীদুল আলম ভাই আমাদের জন্য একটা ম্যানেজ করে দেন, সেফ হাউসের একটা ম্যানেজ করে দেন। আমরা সেখানে আরো 2 দিন থাকি। সেখানে একটা স্কুলে ছিলাম, সেই স্কুলে থাকা অবস্থায় আমরা মানে হচ্ছে এই আন্দোলন প্রত্যাহারের যেই মানে জোর করে ডিবি হেফাজতে যে নাটক করা হয়েছিল সেটা দেখতে পাই। এই সময়টা আমাদের জন্য খুব কঠিন ছিল এবং সারা দেশে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। আমরা কি করব সেটা ভাবতে পারছিলাম না, মানে আমাদের কি করা উচিত এবং দ্রুতই করা উচিত, যেটা করা উচিত।
তখন আমাদেরকে গাপ্পার ভাই বলে যাচ্ছে এখন নেটওয়ার্ক সমস্যা আছে, তোমরা একসাথে দাঁড়িয়ে তিনজন মুষ্টিবদ্ধ হাত দিয়ে একটা ছবি দাও, তারপরে যাই আমরা হচ্ছে আলোচনা করে সিদ্ধান্ত নিব কি কর্মসূচি দেওয়া যায়, কিভাবে আগানো যায়। সেটাই পরে আমরা দেখলাম। তো সেটাই আমরা সাদিক, আমরা শুনছিলাম মানে তাদের অবস্থানটা এই যে 19 তারিখ থেকে যখন আমরা যে দেখলাম যে গুম হলো, এরপর থেকে তো 1 তারিখ 2 তারিখ গিয়ে তারা ফাইনালি ছাড়া পেলো, এর মধ্যে গুম হয়েছে, ছাড়া পেয়েছে, যাবে, তখন আন্দোলনটা কি মাধ্যমে চলেছে? ধন্যবাদ। 19 তারিখে আপনারা জানেন 18 তারিখ রাতে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়। তো ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার পরে সব কিছু ডিসকানেক্টেড, এবং এর আগে আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করা, মাঠ পর্যায়ে সমন্বয় করা, এই সব কিছুই আমাদের মধ্যে কোঅর্ডিনেশনের মাধ্যমে হতো সব কিছু। এবং অবশ্যই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল, নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, এবং তাদের অনুপস্থিতিতে পরবর্তীতে আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, ইফাতুর রশিদ, মাহিন সরকার এবং 6 সমন্বয়ক যারা ডিবি কার্যালয়ে ছিল, তাদের যে সাহসী ভূমিকা ছিল এই আন্দোলন জুলাই বিপ্লব সফল হওয়ার পিছনে অবশ্যই আমাদের যারা সম্মুখ সারির যুদ্ধ ছিল তাদের বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণে আমরা সফলতা ধারবান্ধে যেতে পারছি। এবং আমি সবসময় তাদেরকে ওই সময় বলতাম, 18 জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনরা রাস্তায় নেমেছিল, তখন ইন্টেলিজেন্সের লোকরা বিভিন্নভাবে চেষ্টা করছিল নেগোসিয়েশন করার জন্য, সংলাপ করার জন্য। তখন আমাদের একটা গ্রুপও চেষ্টা করছিল, সমন্বয়কদের একটা গ্রুপ, তারা এই সংলাপে চায়ের টেবিলে যাওয়ার জন্য। তখন আমি সবার সাথে কথা বলেছিলাম, নাহিদ ইসলামের সাথে কথা হয়েছিল, আসিফ মাহমুদের সাথে কথা হয়েছিল, সার্জিস, হাসান, সবার সাথে আমার কথা হয়েছিল। এবং আমরা সবাই বলেছিলাম তখন রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না। অলরেডি আমাদের 17 তারিখ সারা দেশে আবু সাইদ 6 জন ভাই শহীদ হয়েছে, এবং 18 তারিখ আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ভাই বোনরা অলরেডি জীবন দিয়ে দিয়েছে। এবং ওই সময় আমরা একই সাথে শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে, কারফিউ জারি হতে পারে। তো কর্মসূচি কী হতে পারে সেগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলাপ হচ্ছিল। তখন মূলত হচ্ছে আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন কন্টিনিউ হতে পারে। তো সে আলোকে 9 দফা যে খসড়া, সে খসড়াটা তখনই তৈরি করা হয়। তো তৈরি করে আমি সন্ধ্যার দিকে আসিফ মাহমুদের টেলিগ্রাম আইডিতে আমি পাঠাই। পাঠানোর পরে আমি আসিফ মাহমুদকেও বলি হচ্ছে তাদের ইন্টারনাল ফোরাম যারা আছে তাদের সাথে যেন আলাপ করে এটা নিয়ে কি খসড়া, এখানে আরও দফা বেশি ছিল, এগুলো নিয়ে আলাপ করে। তো এই আলাপ চলতেছে, আলাপের মধ্যেই সম্ভবত রাত 9টার আগে একটু ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায়। তো যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায় সব কিছু ডিসকানেক্টেড, কী হচ্ছিল, কোথায় কী, কিছুই বোঝা যাচ্ছিল না। আর আন্দোলনের শুরু থেকে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো তখন আমরা যেটা করলাম, সবার আগে অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য, যোগাযোগ করার জন্য, এবং যেহেতু আমাদের কাছে ইনফরমেশন ছিল যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে, আগে থেকে আমরা কিছু বাটন ফোন, তারপর সিম, এই ডিভাইসগুলো আগে থেকে ম্যানেজ করে গিয়েছিলাম। এটা আমাদের শিবিরের তৎকালীন সেক্রেটারি ফরহাদ ভাই সেটা করেছিল। তো ইন্টারনেট যখন চলে গেছে তখন আমরা সবার আগে যেটা করলাম, অফলাইনে সারা দেশে আন্দোলন যারা সমন্বয় করতেছিল, কোঅর্ডিনেট করতেছিল, আমরা তাদের সাথে নেটওয়ার্ক স্থাপন করলাম। এবং সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো 19 তারিখ যেন আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা যেন এখানে সম্পৃক্ত হই, এবং 19 তারিখ আমাদের সব জায়গায় রাস্তায় নামতে হবে। এবং ওদিন জুমাবার ছিল। তো সকাল থেকেই একই সাথে আমরা দেখতে পাচ্ছিলাম, আপনাদের মনে থাকার কথা, 19 তারিখ সকালে মিডিয়াগুলোতে ক্রমাগত প্রপাগান্ডা হচ্ছিল এবং দেখানো হচ্ছিল শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে, এখন আন্দোলন হচ্ছে, এই বিএনপি জামাতের, এভাবে বিভিন্ন ফ্রেমিং, ট্যাগিং করা হচ্ছিল। এবং তখন আমরা চেষ্টা করছিলাম সমন্বয়কদের যারা ফ্রন্ট লাইনে, যারা প্রথম সারি ছিল, যোগাযোগ করার জন্য, যেহেতু ইন্টারনেট নাই, অফলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করা যাচ্ছিল না। তখন আমরা যেটা করলাম, আগে 9 দফার এটা ফাইনালাইজ করা হলো, বাটা সিগন্যাল ওইখানে আমরা একত্রিত হয়েছিলাম এবং সমন্বয়কদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। তখন মুসাদ্দিক নামে একজন সহ সমন্বয়ক ছিল, তার সাথে রিচ করতে পারি, সে মোহাম্মদপুরে ছিল। তো ওইখান থেকে তাকে আসতে বলি, আমাদের সাথে বাটা সিগন্যালে এসে যুক্ত হয়। এরপরে বাকিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তখন আব্দুল কাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হই, আব্দুল কাদের সাথে অফলাইন নাম্বারে। তখন আব্দুল কাদের যাত্রাবাড়িতে ছিল। এরপরে এই 9 দফা ফাইনাল করা হয়। ফাইনাল করার পরে আব্দুল কাদেরের সাথে আলাপ করা হয় 9 দফার, এগুলো অফলাইন ফোনে তাকে পাঠ করে শোনানো হয়। এবং এটা হচ্ছে সমন্বয়ের অফলাইনে তখন ঝুঁকি মনে হয়নি? অফলাইনে এটা অবশ্যই সবকিছু তখন ঝুঁকিপূর্ণ। অলরেডি তখন আসিফ মাহমুদকে গুম করে রাখা হয়েছে, তারপরে হচ্ছে বাকির আমরা কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছিল না। এবং আপনার মনে থাকার কথা, সেদিন 19 তারিখ যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর সহ সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ছে। এবং জুমার নামাজের পরে আমরা যখন আমাদের একটা টিম উপরে কাজ করতেছিল, আমি আর তখন মহানগর উত্তরের সেক্রেটারি ছিল শাকিল, আমরা বাটা সিগন্যালের ওইখানে ছিলাম, ওইখান থেকে সায়েন্স ল্যাব, ওইখানে দফায় দফা ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটো বাহিনী শাহবাগের ওইখান থেকে ক্রমাগত গুলি করতেছিল এবং হেলিকপ্টার থেকে গুলি করছিল। মানে অবস্থা খুব ভয়াবহ ছিল ওই সময়ে। তো ওই সময়ে কর্মসূচিটা মিডিয়ায় পৌঁছানো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। তখন আব্দুল কাদের সম্মতি দিল এবং আব্দুল কাদের যেখানে ছিল ওইখানে আমরা আমাদের নারায়ণগঞ্জ মহানগরের তৎকালীন যে অফিস সম্পাদক ছিল অমিত,
সে তার সাথে মিট করে এরপরে আব্দুল কাদের থেকে ওই 9 দফার একটা ভিডিও বার্তা নেয়। কারণ আমাদের এই 9 দফা আমরা যখন ফাইনালাইজ করার পরে এটা মিডিয়া পৌঁছানোটা সবচেয়ে টাফ সিচুয়েশন ছিল। এবং মিডিয়া আমরা যদি পৌঁছাই, এটা যদি আমরা আবার ভিডিও সহ ডকুমেন্ট না দিতে পারি, তখন এটা অথেন্টিসিটি থাকবে না। তো এখানে আমরা দুইটা কাজ করছি, একটা হচ্ছে ক্যাম্পাস সাংবাদিক যারা ছিল এবং বিভিন্ন হাউসে যারা ছিল সবাইকে আমরা ফোন দিই এবং অফলাইনে ট্যাক্স করে আমার নাম্বার থেকে সবাইকে আমি ট্যাক্স করেছিলাম। এবং ক্যাম্পাস থেকে তখন নিউ এজের সাংবাদিক ছিল ওবায়দুর রহমান, সোহান, তারপর মাহাদি যুগান্তরে ছিল, তাদেরকে বাইক নিয়ে বাংলা মোটর ওইখানে একটা হাসপাতাল ওইখানে নিয়ে আসি। তাদেরকে আমি 9 দফা ওইটা পুরোটাই ব্লুটুথে শেয়ার করি এবং একটা আমরা হার্ড কপি প্রিন্ট করেছিলাম। আপনারা যোগাযোগ হচ্ছিল না, মানে হান্নান মাসুদ কোথায় বা বাকেররা কোথায়? আমরা চেষ্টা করছিলাম, কিন্তু অফলাইন নাম্বার, যেহেতু অনলাইনে এর আগে কন্টিনিউয়াস অনলাইনে যোগাযোগ হতো, কিন্তু অফলাইনে যখন নাম্বারগুলোতে ওদের সঙ্গে যোগাযোগ হতো বাকিরদের সঙ্গে বা হান্নান এখানে শুরু থেকে 5 জুন থেকে আমাদের একদম কোঅপারেশনের মাধ্যমে কোলাবোরেশনের মধ্যে কাজ হতো। মাহফুজ আলম, এরপর হচ্ছে নাহিদ, আসিফ, সার্জিস হাসান, সবার সাথে আমাদের কোলাবোরেশনে কাজ হতো এবং এখানে সকল পক্ষ ছিল, সকল পক্ষের সাথে কোলাবোরেশনে কাজগুলো হতো। এবং এক্ষেত্রে আমাদের কাজগুলোকে আমরা ডিসেন্ট্রালাইজ করেছিলাম। আমি মূলত মাহফুজ, নাহিদ, আসিফ এবং সার্জিস হাসান, এদের সাথে আমার কমিউনিকেশনটা বেশি হতো। এরপর হচ্ছে আমাদের জায়েদুল হক ছিল ছাত্র আন্দোলন বিষয়ক সদস্য, জায়েদুল হক, মিফতাউল মারুফ। জায়েদুল হক মূলত হচ্ছে এখানে হান্নান আছে, হান্নানের সাথে কোঅর্ডিনেশন করতো, ও কাদের সাথে কোঅর্ডিনেশন করতো, আমাদের ফরহাদ, বিভিন্ন লেয়ার আমরা কাজগুলো কোঅর্ডিনেট করতাম। নাম বলো সাইমুম নাকি নাম বলো একটা হান্নান? আচ্ছা, এটা একটু পরে, এটা হচ্ছে যখন 9 দফার যখন আমরা প্রেস রিলিজগুলো পৌঁছালাম এবং এই 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই সময় ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল এবং কারফিউ ছিল। এই সময় প্রতিদিন কর্মসূচিগুলো ঠিক করা এবং আলাপ করা এবং মাঠ পর্যায়ে হচ্ছে আন্দোলনকে কোঅর্ডিনেশন করার নির্দেশনা দেওয়া এবং প্রতিদিন 3টা থেকে 4:30টার মধ্যে এই সময়ে আমার নাম্বার থেকে আমি প্রতিদিন প্রেস রিলিজগুলো সকল মিডিয়া হাউসগুলোতে পৌঁছেছি। এবং একই সাথে ওই সময় একটা ডকুমেন্টেশন টিম আমাদের কাজ করছে, কারণ প্রত্যেকটা দিন তখন 100 থেকে 150 আমাদের ভাই বোন শহীদ হয়েছে। তো এই তালিকাগুলো সংকলন করা আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ ছিল। করা হতো। হ্যাঁ, ওই ডকুমেন্টেশন টিমটা আমাদের একটা ডকুমেন্টেশন টিম কাজ করতো এবং সে আলোকে আমরা শহীদদের তালিকা, পাশাপাশি আহতদের তালিকা, পাশাপাশি হচ্ছে আমাদের সারা দেশে যতজন গ্রেপ্তার হচ্ছে সেই তালিকাগুলো আমরা তখন করার চেষ্টা করেছিলাম। আমরা আবারও ফিরবো, এইসব বিষয়ে অনেকক্ষণ কথা বললাম। আচ্ছা, এই যে অবস্থা আমরা সবার ত্যাগ শুনছিলাম, বাকের বলছিল যে বাকেরকে ঝুলিয়ে পেটানো হয়েছে, এটি তো কতটা অমানবিক একটি ব্যাপার সেটি সবাই বোঝেন। তার মানে এই জুলাইকে কেন্দ্র করে আপনাদের সবার স্যাক্রিফাইস রয়েছে, ত্যাগ রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার রয়েছে। আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন একজন সমন্বয়ক ছিলেন উমা ফাতেমা, সে আজকে বলেছে যে একটি ফেসবুক লাইভে এসে যে জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। সেই এই জুলাইয়ের জন্য আপনাদের অবদান রয়েছে সকলেরই। আমি একটু বাকেরের কাছে প্রথমে জানতে চাই, এবং বাকের এই জুলাইকে মানি মেকিং মেশিনে তৈরি করেছে কেউ না কেউ, এটি নিয়ে আপনাদের মানে কি ফিলিংস? আজকে আপনাদের একজন সহযোদ্ধা তিনি বলেছেন যে জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে এবং যে জুলাই আন্দোলনের যারা দাবি করে তাদের মধ্যে কেউ কেউ করেছে। এটি শুনতে কেমন লাগছে আপনার? আচ্ছা, এখানে জুলাইতে যেমন আমাদের প্রত্যেকটা মানুষ যারা অংশগ্রহণ করেছে সবার আলাদা আলাদা স্ট্রাগল এবং আলাদা আলাদা গল্প ছিল। জুলাইতে প্রত্যেকটা শহীদ হওয়ার সিনারিও ডিফারেন্ট ছিল এবং যারা আহত হয়েছে এক একজনে এক একভাবে সে ফেস করতে গিয়ে আহত হয়েছে। জুলাই পরবর্তী সময়ে মানে বেশিরভাগ বা কমিউনিটি আকারেও বলি যেখানে স্ট্রাগলগুলো ডিফারেন্ট এবং জুলাই পরবর্তী সময় অনেকের অনেক পজিশন অনেক ডিফারেন্ট। তো এইখানে যে মানি মেকিং মেশিন যে কথাটা বলছে, হ্যাঁ এটা আমি পার্সোনালি মনে করি যে এটা অনেক জায়গায় এটা সত্য এরকম যে আমরা দেখেছি যে অনেক সুযোগ সন্ধানী লোকজন আইসা তারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আর আমাদের কাছে নানা সময় নানা অভিযোগ আসছে, কিন্তু বেশিরভাগ সময় যেটা হয়েছে যে কেউ প্রমাণ নিয়ে আসতে পারে না, এটা একটা বিগ প্রবলেম। এবং আবার একই সাথে এটাও সত্য যে অপকর্ম করবে সে তো প্রমাণ রাখতে চায় না, সেটা রাখার না যাতে না থাকে সেটাই ট্রাই করে। কিন্তু অভিযোগটা সবকিছু মিলে সহযোদ্ধাই তুলেছে, আমি সেটাই বললাম। না সেটাই তো আমিও তো অভিযোগ আপনাদের তিনজনেরই সহযোদ্ধা। আমিও তো অভিযোগ তুলতেছি, মানে উনি যেমন অভিযোগ তুলছেন অভিযোগ তো আমি মিথ্যা বলতেছি না, আমি বলতেছি যে মানি মেকিং মেশিন হিসেবে অনেকেই জুলাইকে ব্যবহার করার চেষ্টা করছে এবং হচ্ছে যে দেখলেন যে কয়জন তো গ্রেপ্তারও হইলো, দেখলেন না যে লাস্ট রিসেন্টলি গ্রেপ্তার হইলো। তো এরকম শুধু আমি মনে করি যে এখন গ্রেপ্তার হয়েছে বিষয়টি এরকম না, এর আগেও জুলাইকে ব্যবহার করে অনেকভাবে এই ধরনের অপকর্ম করছে যেটা হয়তো সবগুলো সামনে আসেনি, এটা সামনে আসছে। কিন্তু এই গ্রুপগুলা সুযোগ সন্ধানী গ্রুপগুলা সবসময় ছিল, এরা এখনও আছে। তো এদেরকে কীভাবে কালেকটিভলি ট্যাকেল দেওয়া যায় এটা হয়তো আমাদের আলোচনার টপিক হইতে পারে। তবে আমি তো বলছি যে আমাদের কাছে একদম
জুলাই পরবর্তী সময় থেকেই নানা জনের বিষয়ে নানা ধরনের কথাবার্তা আসছে, কিন্তু কেউ প্রমাণ নিয়ে আসতে পারে না। বা আমরা এটাও জানি যে লোকাল পর্যায়ে অনেকেই এই ধরনের নাম ব্যবহার করে সে হচ্ছে যে চাঁদাবাজি করছে। তো এটা তো আসলে নাম ব্যবহার করে, পরিচয় ব্যবহার করে এই যে কর্মকাণ্ড, এটা তো কোনোভাবে সমর্থনযোগ্য না। মানে কি মনে হয় যারা জুলাইতে ছিল তারা এই চাঁদাবাজিতে না, যারা জুলাইতে ছিল বলতে কি একটু মানে জিনিসটা মিসকোড হয়ে যায়, সবকিছু জেনারেলাইজ করে ফেলা হয়। ধরেন যে জুলাইতে যারা ছিল, জুলাইতে খুব ক্ষুদ্র একটু অংশ, তারা ক্ষুদ্র একটু অংশ বলা যায়। ক্ষুদ্র অংশ আমি বলবো না, এখানে কেউ পরিকল্পনা করে যাবে। সাথে দেখেন যে এই যে ছেলেটা যে রাজ্জাক কি জানি, ওর সাথে যেমন আওয়ামী লীগের লোকদের ছবি আছে, সবার সাথে ছবি আছে। তার মানে ওর ক্যারেক্টারাইজেশনটা তো বুঝে যেতেছে আসলে কোন টাইপের মানুষ, কি ধরনের কর্মকাণ্ড, প্রশাসন, এনসিপি, জামাত, শিবির সবার সঙ্গে তার ছবি আছে। এটাকে যদি জেনারেলাইজ করে ফেলে এটা দুঃখজনক হবে আর কি। আমি তো বললাম যে এরকম মানুষগুলা কিন্তু অনেক জায়গায় এই ধরনের সব দলেই আছে বা সব সময়। আমি বলছি এই যে সাদিক, এই যে যেটি হচ্ছে, এই যে এই সুযোগ সন্ধানী যেটি বললো বাকি, যেটা সুযোগ সন্ধানেই থাকে, মানে এটা মানে ইয়ে করা যায়, মানে শেখে ফেলে যেত কিনা বা সেটি সম্ভব ছিল কিনা। এটি খুবই অপ্রত্যাশিত। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে সেই আগের ধারার রাজনীতি দেখতে পাওয়া, অথবা সেই দুর্বৃত্তায়নের রাজনীতি দেখতে পাওয়া, সেই দুর্বৃত্তায়নের অর্থনীতি রাজনীতি আবার দেখতে পাওয়া, এটা খুবই অপ্রত্যাশিত। তো এটা আমরা সবাই বলবো না, কিন্তু একটা বড় একটা অংশের নৈতিক অধঃপতন হয়েছে। তো সে জায়গায় এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা জুলাই বিপ্লবের অন্যতম একটা ভ্যানগার্ড ছিল, তো এই প্ল্যাটফর্মে তো আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমাদের প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে সবাই কমন গোল নিয়ে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি এবং আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করেছি। কিন্তু এই প্ল্যাটফর্মের নাম ভাঙিয়ে সারা দেশে সমন্বয়ক নাম বলে একটা অংশ, তারা এই কাজগুলো ক্রমাগত বিভিন্ন জায়গায় করছে। যারা সমন্বয়করা তারাও করেছে নাম ভাঙিয়ে, এটা আমরা দেখেছি করছে। তো এটা সবচেয়ে ভালো হতো যদি হচ্ছে, এটা অনেক আগে থেকে বলা হচ্ছিল, এই প্ল্যাটফর্মটা যেহেতু একটা বিপ্লবের একটা ভ্যানগার্ড এবং এটার প্রতি সবার একটা ইমোশন আছে, আবেগ আছে। শহীদ প্রায় 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে এই প্ল্যাটফর্মের ডাকে সবাই সাড়া দিয়ে। সুতরাং যেহেতু এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকেই এই ধরনের দুর্বৃত্তায়ন করছে, সুতরাং এই জায়গা থেকে হয় এটাকে বন্ধ করতে হবে, না হলে এই প্ল্যাটফর্মটাকে বন্ধ করে দিতে হবে। তো এইটা না করে আলটিমেটলি হচ্ছে দেখা গেছে এই প্ল্যাটফর্মটাকে একটা নির্দিষ্ট বর্গের মধ্যে এটাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং নিজেদের মধ্যে দেখা গেছে বিপ্লব পরবর্তী যে যতজন অংশীজন ছিল, সেই অংশীজনদেরকে যেভাবে রিকগনিশন দেওয়া দরকার ছিল এবং প্রত্যেকের যে হিস্সাগুলো ছিল, সেই হিস্সাগুলো দেওয়ার কথা ছিল, সেই জায়গায়ও গ্যাপ হয়েছে। একটা নির্দিষ্ট বর্গের মধ্যে সব কিছুই চলে গেছে। তো যার মাধ্যমে এই বিভাজনগুলো তৈরি হয়েছে। তো আমরা এটা খুব অপ্রত্যাশিত। যখন আমরা শহীদ পরিবারের কাছে যাই, যখন কথা বলি, তখন তারা বলে যখন হচ্ছে না আমাদের যাদের ডাকে আমরা সাড়া দিয়েছি, অথবা আজকে যারা সমন্বয়ক একটা অংশ, সবাই না, একটা অংশ যখন দাবি করে, যখন তাদের এই নৈতিক অধঃপতনের জিনিসগুলো তারা দেখতে পায়, তারা অনেক কষ্ট পায়। তারা বলে যে আমার ছেলে এই জন্য কি জীবন দিয়েছে? না, একদমই কষ্ট পাওয়ার বিষয় তাদের জন্য। হাসান, এই যে যেটি বললো সাদিক, যে হিস্সা সবাই সঠিকভাবে দেওয়া হয়নি, মানে এই বিভেদ তৈরির কি, এই যেমন আপনারা তিনজন এক প্ল্যাটফর্মে ছিলেন, আমরা যদি বলি 5 আগস্টের আগে যেভাবে পরিচয় হয়তো ছিলেন আমি জানি না, সেটি তখনকার ব্যাপার। কিন্তু পরে এসে এখন তিনজন 3 দলে, কিন্তু 3টি রাজনৈতিক প্ল্যাটফর্ম, তারা 3জন চলে গেছেন। এই যে মানে এই বিভেদটা যে হলো, রাজনৈতিক প্ল্যাটফর্মে গেলেন সেটিও সমস্যা নেই, সেটি যেতেই পারেন, কিন্তু একটু মধ্যে হিস্সা নিয়ে বিভেদ তৈরি হলো। সেই বিভেদটা কি শুধুই এই দলীয় আলাদা আলাদা প্ল্যাটফর্মের কারণেই, এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করেছে যেখানে আপনারা ফাঁদে পা দিয়েছেন, এমন মনে হয় কিনা? কোনটি? দেখেন, জুলাই চলাকালীন এবং জুলাই পরবর্তী বিষয়গুলো নিয়ে হয়তো সামনে অনেক কথা হবে, অনেক গবেষণাও হবে। কি করা উচিত ছিল, কি করা হয়েছে, কি করা হয়নি। আমরা একটা কথা বাস্তব, আমরা হয়তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারি নাই, অথবা হচ্ছে অনেক ক্ষেত্রে নেওয়ার মতো পরিবেশও ছিল না। আমাদের শুধু জুলাই চলাকালীন সময়েও আজকে এখানে হয়তো 3টা বিভাজন দেখতে পাচ্ছেন, বা জুলাই চলাকালীন সময়ে অনেক সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আমাদের মধ্যে বিভাজন হয়েছে, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। বাট এক পর্যায়ে এসে হাসিনাকে হটাইতে হবে এই শর্তে সবাই মিলে এসে, এই উদ্দেশ্যে সবাই মিলে আবার একপত্র হইতে হয়েছে। তো জুলাই পরবর্তীতে হওয়াটাও স্বাভাবিক। তো জুলাই পরবর্তী সময়ে আসলে হচ্ছে অনেকেই মানে সমন্বয়ক বা সমন্বয়ক পরিচয় বহন করে অনেকে অনেক অপকর্মে লিপ্ত হয়েছে। আর এটা আসলে হচ্ছে এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে এটা আসলে এমনভাবে হয়ে আসছে, আপনি মুক্তিযুদ্ধ ধরেন, ধরেন, প্রত্যেকটা ক্ষেত্রে সবাই এটাকে সুবিধা গ্রহণের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সেই সংখ্যাটা আসলে কত সেটা নির্ধারণ করা দরকার। কোটি মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে,
এই আন্দোলন ছবি ব্যবহার করে, জাস্ট এই আন্দোলন অংশগ্রহণ করছে, এই ছবি ব্যবহার করে অনেক ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে, এটার অহরহ উদাহরণ আছে। আপনার আমাদের রিকগনাইজড সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল হচ্ছে আপনার মোট 158 জন, প্রথমে ছিল হচ্ছে 65 জন, সেখানের মধ্যে 12 জন ছিল হচ্ছে সমন্বয়ক। 3 তারিখে গিয়ে আমরা এটাকে 158 জন, 65 জনের মধ্যে 12 জন সমন্বয়ক ছিল, বাকিরা সহ সমন্বয়ক ছিল। এবং হচ্ছে 158 জনের মধ্যে 47 জন বা 49 জন সমন্বয়ক ছিল, বাকিরা সহ সমন্বয়ক ছিল। দীর্ঘমেয়াদী আন্দোলনের কথা বলে 3 তারিখে করা হয়েছে এটা। তো হচ্ছে প্রথমে যারা সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল তাদের অবদান, আর পরবর্তীতে যারা আসছে তাদেরকে আপনি সমান করে দেখলে হবে না, তাদের উদ্দেশ্যও সমান করে দেখলে হবে না। তবে একটা কথা বাস্তব, যতটা না অপকর্মী 158 জনের মধ্যে আমার মনে হয় যে 8 জন 10 জনকে অপকর্মের প্রুফ বা হচ্ছে পাবেন কিনা জানি না। অনেক বেশি প্রপাগান্ডা হয়েছে, নাহিদ ইসলামের বিরুদ্ধে হয়েছে, আসিফ মাহমুদ তো এখনো প্রতিনিয়ত মিডিয়া ট্রায়ালের শিকার। আমি আসিফ মাহমুদকে আমি আমার নিজের কাছ থেকে চিনি, অনেকদিন ধরে রাজনীতি করছি। আমি আসিফ মাহমুদের ব্যাপারে যত কিছু দেখছি আমার কাছে মনে হয়েছে এগুলা প্রায় সবই মিডিয়া ট্রায়াল এবং ব্যক্তিগত ট্রায়াল, সোশ্যাল মিডিয়া ট্রায়াল। ওনার পিএস কি করেছে সেটা হতে পারে, বাট আসিফ মাহমুদের অজান্তে অনেক কিছু হয়েছে। আমি নিজে খুব কাছ থেকে অবজার্ভ করি, এই জায়গা থেকে আমি কনফিডেন্স সহকারে বলতেছি। তো উদ্দেশ্য প্রণোদিতভাবে মূলত কিছু ওয়ার্ডকে বিতর্কিত, আমি একটু এক্সাম্পলও দিব, আমাকে একটু সময় দিবেন। কিছু ওয়ার্ডকে বিতর্কিত করার জন্য কিন্তু হচ্ছে চেষ্টা করা হয়েছে। এটা করছে ইস্টাবলিশমেন্ট, খুব প্ল্যান। ইন্টারন্যাশনালি ভারত সহ যারা আছে তারাও একটা করছে, এবং হচ্ছে আমি বলছি না যে, আবারও বলছি, আমি বলছি না যে হচ্ছে কোনো ধরনের ভুল হয় নাই, অপকর্ম হয় নাই, আমি এটা বলছি না। এটা হয়েছে, সেটা পার্সেন্টেজ হিসাব করতে হবে কত পার্সেন্ট মানুষ। এটা তৃণমূল পর্যায়ে প্রচুর হয়েছে। সেন্ট্রালি যারা পরিচিত তাদের পিছনে যেভাবে লেগে আছেন, তারা চাইলেও এগুলো কিছু করতে, যেভাবে মিডিয়া আছে তারা চাইলেও এরকম কিছু করার মতো অবস্থায় নেই বা ছিলও না। তো পরবর্তীতে আপনার প্রত্যেকটা কিছু ওয়ার্ড যেগুলো মানুষের আবেগের সাথে জড়িত ছিল, বৈষম্য বিরোধী, সমন্বয়ক, এই ওয়ার্ডগুলোকে কীভাবে বিতর্কিত করা যাবে তার জন্য মানে হচ্ছে যত ধরনের প্রচেষ্টা দরকার সব হয়েছে। আমি সর্বশেষ উদাহরণ দিই, প্রচেষ্টা যে হবে কিন্তু স্বাভাবিক, আমি সর্বশেষ উদাহরণ দিই, স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকের মধ্যে আমরা অস্বাভাবিক অবস্থায় আসছি, আমরা বলতে হচ্ছে অস্বাভাবিক সময়ে আসছি। কারণ স্বাভাবিক এই বিষয়গুলো আমরা ওভাবে চিন্তা করতে পারিনি। আমরা নতুনের কথা চিন্তা করছি সবসময়। আমরা ভাবছি যে 5ই আগস্টে সব ময়লা আমরা ধুয়ে মুছে ফেলেছি, তার পরবর্তীতে এই ময়লাগুলা মানে কিছু এত বেশি যে ময়লা আবর্জনা থেকে গিয়েছে আমরা এটা ভাবতে পারিনি। আপনি দেখবেন যে হচ্ছে সর্বশেষ যে ঘটনাটা গুলশানে ঘটেছে, এই যে রিয়াদ সহ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, 5 জনকে। তো এদের প্রত্যেকের পরিচয় একটা, চাঁদাবাজি করতে, এরা চাঁদাবাজি করতে গেছে, ভুল করেছে, ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ভুল সঠিক হয়েছে, এদের রিমান্ডে দেওয়া হয়েছে, অনেকগুলা কথা বলা যাবে। এই যে রিয়াদ সহ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এরা একজনও সমন্বয়ক ছিল না, একজনও সহ সমন্বয়ক ছিল না। পরবর্তীতে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটিতে তারা হচ্ছে হয়তো যুগ্ম সদস্য বা যুগ্ম আহ্বায়ক এরকম পোস্টে ছিল, এবং ছাত্র সংসদ তারা বর্তমান হচ্ছে ছাত্র সংসদের নেতা সদস্য, মানে ছাত্র সংসদে ছিল একজন ছাত্র সংসদে ছিল পোস্টে। তাও প্রাইভেট স্ট্রিক নিয়ে মারামারি করছে যে ওই মানে যুগ্ম সদস্য বা যুগ্ম সদস্য রিয়াদ। বাট আপনার মিডিয়াতে, সব মিডিয়াতে গিয়েছে চাঁদাবাজি করতে গিয়ে অ্যারেস্ট হলো সমন্বয়ক রিয়াদ। ওয়ার্ডটা সমন্বয়ক, আপনার মনে থাকার কথা, তুমি কে আমি কে, সমন্বয়ক এই আবেগকে ধারণ করে কিন্তু হচ্ছে এই বিপ্লবটা মূলত সর্বশেষে অগ্নিস্ফুলিঙ্গে রূপান্তরিত হয়েছে। আপনাকে এই সমন্বয়ক শব্দটাকে বিতর্কিত করার জন্য আমি শেষ করি। এই কাজটা কিন্তু হচ্ছে প্রতিষ্ঠিত মিডিয়াগুলো করছে, আর প্রতিষ্ঠিত মিডিয়া না বুঝে এই কাজটা করা নাই। তারা জানে এরা কখনো সমন্বয়ক ছিল না, বর্তমানেও না, তাদের পোস্ট আছে, পদবি আছে, তারা সেটাই নিয়ে কথা বলতে পারতো। বলছে যে সমন্বয়ক পরিচয়, কিন্তু এটা তো জেনারেল পারসেপশনে খুব নেগেটিভ। অনেক জায়গায় সমন্বয়ক শব্দটা ডাইরেক্ট ব্যবহার করছে অনেক মিডিয়া, কালবেলা, কালের কণ্ঠসহ অনেকগুলো মিডিয়া এই সমন্বয়ক শব্দটা ব্যবহার করছে। তো এই জাতীয় কাজগুলো যতদিন হবে, যতদিন এগুলো ঠেকানো না যাবে, ততদিন একটা পারসেপশন তৈরি হবে যে হচ্ছে সমন্বয়করা সবাই খারাপ। বাট আপনি 158 জনের মধ্যে কয়জন খারাপ কাজে লিপ্ত হয়েছে? একদমই। আমরা সাদিক একটু ছোট্ট একটু বিষয় জেনে আমরা বিরতিতে যাবো। সেটা হলো আপনি বলছিলেন যে অনেকেই সুযোগ সুবিধা নিয়েছে, যদিও মানে ক্ষুদ্র অংশ বলেছিলেন যারা জুলাই আন্দোলনে ছিল, কিন্তু জুলাই আন্দোলনের কারণে কি, আমি যদি আপনার কথাই বলি, ইসলামী ছাত্র শিবির আপনারাও কি সুযোগ পাচ্ছেন না এখন 5 আগস্টের পর থেকে?
দেখেন 5 আগস্টের পরে সমন্বয়কদের অনেকের তো আমরা চিনি, দেখা গেছে তাদের অস্বাভাবিক পরিবর্তন হয়েছে আর কি। আমরা তো আগেও তাদেরকে চিনতাম, আগে থেকে পরিচয় ছিল ক্যাম্পাসের বড় ভাই অথবা ছোট ভাই, বন্ধু। কিন্তু দেখা গেছে 5 আগস্টের পরে ক্যাম্পাস অথবা বিভিন্ন জায়গায়, বিশেষ করে এখানে 30শে জুলাইয়ের দিকে অনেকগুলো কমিটি হয়েছিল, জেলা কমিটি। পরবর্তীতে এখানে অনেকে এই সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের সরকারি বিভিন্ন দফতরে যাওয়া, তাদের হচ্ছে বিভিন্ন ধরনের দখলদারিত্ব করা, এগুলোর মাধ্যমে তারা অস্বাভাবিক একটা, বিশেষ করে 5 আগস্টের পরবর্তীতে ভাই কারা একটু ওগুলা নামগুলো বলেন। আপনারাও জানেন নিশ্চয়ই। মানে ধরেন যে ক্যাম্পাসের কারা যারা এরকম এটা হচ্ছে অনেকগুলো নিউজ হয়েছে, নিউজের যদি আমরা হচ্ছে নামগুলো, এখন তো নাম এটা আমাকে মানে নিউজগুলোই documents বলেন। নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই সময়ে এইটা যদি আমরা শুরুতেই যদি হচ্ছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা যেভাবে আগে সবার রিপ্রেজেন্টেশন ছিল, এটা কোলাবোরেশন হচ্ছে, এটা যদি 5 আগস্টের পরে এই প্ল্যাটফর্মটা যদি এই চেক অ্যান্ড ব্যালেন্স থাকতো, সবার যদি রিপ্রেজেন্টেশন থাকতো, তাহলে এই কাজগুলো এভাবে হইতো না। সব জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্স করা যেত। কিন্তু 5 আগস্টের পরে দেখা গেছে এই প্রত্যেকটা জায়গায় একটা গ্রুপ নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে পুরো বিপ্লবটাকে হচ্ছে তাদের একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, এবং তারা নিজেদেরকে হচ্ছে সব জায়গায় প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় যে প্রতিনিধিগুলো হয়েছে, এই প্রতিনিধিগুলো তারা নিজেরাই ঠিক করছে, এখানে অন্য অংশীজনদের সাথে কিন্তু আলাপ করা হয় নাই। বিভিন্ন সংস্কার কমিশন এবং বিভিন্ন জায়গায় যে ছাত্র প্রতিনিধিদেরকে দেওয়া হয়েছে। তো এই বিভিন্ন ধরনের পরিচয় দিয়ে, যেমন রিসেন্টলি যাকে প্রাইভেট ইউনিভার্সিটি যাকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে, সে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আচ্ছা যেটা আচ্ছা তাহলে ঠিক আছে, আমি একটা দেখি তাহলে হচ্ছে এটা যিনি লিখেছেন পরে সবার ওটা সরিয়ে আচ্ছা, নিয়েছেন। যেটা হোক, তো এরকম দুঃখ প্রকাশ করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে হচ্ছে জেলা পর্যায়ে বিভিন্ন কমিটিগুলো, তো এই জায়গায় দরকার ছিল যদি ওনারা এই প্ল্যাটফর্মটা কন্টিনিউ করতে না পারে, তাহলে এটাকে বন্ধ করে দেওয়া, অথবা সকল অংশীজনদের সাথে আলাপ করে এটাকে হচ্ছে প্রোটেক্ট করা। তো আমরা তার কোনোটাই দেখতে পাইনি। আর ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সেই জায়গায় তো আমরা সবসময় বলি আমরা এই না, বলছেন দুর্বৃত্তায়নের- সুযোগ সুবিধা কিন্তু আপনারাও নিশ্চয়ই 5 আগস্টের পরে না, পাচ্ছেন, যেটা আগে পাচ্ছিলেন না। আমরা হচ্ছে আগের মতোই আছি, আমাদের কোনো ডিফারেন্স নাই। এবং না, আপনারা আমরা নিশ্চয়ই এখানে সুবিধা যেতে রাজনীতি পারছেন, করি এখন কোনো কিছু নেওয়ার জন্য না, দপ্তর যেতে পারছেন। কোনো দুর্বৃত্তায়নের রাজনীতি করার জন্য আমরা রাজনীতি করি না। আমরা এই দেশের সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করাই ইসলাম ছাত্র শিবিরের ভীষণ। তো এখানে কারো হক মেরে খাওয়া, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, রাহাজানি করা, সেটা ইসলাম ছাত্র শিবিরের ইতিহাসে কোনো ধরনের এরকম ঘটনা নাই। জি, বাকেট, একটু আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটি কাজ করতে গিয়ে এই সংগঠন করবার পরে, মানে আপনি যেহেতু এই সংগঠনের এই মুহূর্তে প্রধান, ছাত্রদলের সঙ্গে কাজ করতে হয়, ছাত্র শিবিরের সাথেও করতে হয়, ছাত্র ইউনিয়নের সঙ্গে করতে হয়, মানে কাদের সাথে একটু কমফোর্ট ভালো পাচ্ছেন, কাদের সাথে বর্তমান যে পরিচয় আপনার, সেই পরিচয় হিসেবে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে কাজ করতে হয়, নানান ছাত্র সংগঠন নিশ্চয়ই তাদের প্রোগ্রামে আপনাদেরকে ইনভাইট করে, আপনারাও নিশ্চয়ই করেন। সেক্ষেত্রে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাদের সাথে কাজ করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে, কোন ছাত্র সংগঠনগুলোর সাথে? আচ্ছা, প্রথমত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হচ্ছে একটি মধ্যমপন্থী ছাত্র সংগঠন, এবং আমরা বলছি যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি প্রস্তাব করছি। আমাদের স্লোগান আমরা বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট, বা এই নীতিতে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এখানে বাংলাদেশের সকল গণ আন্দোলনকে ধারণ করে আমরা আমাদের রাজনীতির সামনে দিনে এগিয়ে নিয়ে যাবো। এগুলো হচ্ছে আমাদের প্রপোজিশন। আমি যদি সংক্ষেপে আইডিয়ালিস্টিক পজিশনটা বলি, তো সেই জায়গা থেকে বাংলাদেশের যেসব সংগঠনগুলো আছে এক্সিস্টিং ক্রিয়াশীল, সবার সাথেই আমাদের কারোর সাথে খুব বেশি ডিসকমফোর্ট হয় এরকম না। আমি যদি বলি যে এখানে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন এই সবার সাথে কথা বলি, এখন পর্যন্ত মানে আমরাই ডাকলে সবাই আসতেছে, লাস্ট আপডেটটা যেটা। কারণ আমি লাস্ট দেখলাম যে ছাত্রদলের একটা প্রোগ্রামে শিবির ইনভাইটেড ছিল না। আমি যে দেখলাম সব ছাত্র সংগঠন ছিল, শিবির ইনভাইটেড ছিল না। আবার শিবিরের প্রোগ্রামে ছাত্রদল মনে হয় না যায়, আমি যাই না, মনে হয় যায় না, যেহেতু ইনভাইট করে না যাওয়ার চান্স মানে নাই। তো আবার বামপন্থীদের সাথেও শিবিরের এরকম একটা দূরত্ব আছে। কিন্তু আমরাই মনে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিস্ট করি, বা সারা দেশের ছাত্রনীতি এক্সিস্ট করি, যারা ডাকলে সকল ছাত্র সংগঠনই আসে। লাস্ট আমরা যখন আমাদের সংগঠন ঘোষণার পরে সকল ছাত্র সংগঠনকে ডেকে কিন্তু আমরা একটু আলোচনা করে পরিচিতি সভা করি, সেখানে সবাই গিয়েছিল। তো এখন পর্যন্ত আমরা যোগাযোগ করলে কথা বলে সবার আগামীকাল জানেন, সেখানে ডাকসু নিয়ে কি কোনো জোট টোট বা কারোর সঙ্গে মিলেমিশে নির্বাচন করার কোনো পরিকল্পনা আছে? আচ্ছা, এখানে ডাকসুটার প্রেক্ষাপট যদি বলি তো জুলাই অভ্যুত্থান পরবর্তীতে অনেক কিছু প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো ডাকসুতেও জুলাইয়ের যারা আমাদের কমিউনিটি আকার আমরা বিলং করেছি, এইখানে তাদের ঐক্যমত হয়ে ডাকসু করার সুযোগ আছে, বা আমাদের সংগঠনের জায়গা থেকে আমরা এই জায়গায় উদার নীতিতে আছি যে জুলাইয়ের
মানে শুধুমাত্র আমার সংগঠনের মেম্বার হইতে পারে কোনো কথা নাই, এর বাইরেও যে কেউ হইলে আমরা আসলে তাদের সাথে যদি ওই কমফোর্ট জোনটা হয় বা সে লিডার হিসেবে রিকগনাইজড হয় বা তাকে নিলে সে আমাদের কমিউনিটি আকারে এই ফিলিংটা আরো বেশিভাবে তৈরি করতে পারে। সেটি পুরো প্যানেল ধরে না, যে কোনো পদ ধরে সেটি না, প্যানেল আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার না। ধরুন যে প্যানেল তো আমাদের সংগঠনের মানুষজন থাকবে, মানে মেইনস্ট্রিম প্যানেল থাকবে, সেখানে আমরা আরো বিভিন্নভাবে নানা মানুষকে অ্যাকোমোডেট করব। মানে যারা হয়তো আপনাদের মেম্বার না তাদেরকে আপনারা সেই সুযোগ দিবেন, যদি আপনাদের মানে সে যদি সেভাবে রিকগনাইজ লিডার হয় ক্যাম্পাসে বা তাকে ডাকসুতে জিতে আনার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা সেটা সেই উদারনীতিতে আমরা থাকি। দেখি আমি একটু জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নানান অসঙ্গতিতে জড়িয়ে গেছে, এই কারণে এই সংগঠনটার দুর্নাম হচ্ছে কিংবা ভালোভাবে এগোতে পারছে না, কিন্তু নিশ্চয়ই আপনি ছাত্র শিবিরের হয়তো এগুলো করে না, আপনি নিশ্চয়ই সেটাই বলবেন। তা ছাত্র শিবিরের সঙ্গে তাহলে ছাত্র দলের কেন এই অবস্থা হলো? একসঙ্গে আপনারা ডাকলে আসে না, আবার তারাও আপনাদেরকে ডাকছে না, আপনারা এটি তাদের সঙ্গে কেন হলো? দেখেন 5 আগস্টের পরে আমরা সবসময় বলছি আমরা ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন চাই। ছাত্র রাজনীতিতে এটা হবে হচ্ছে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা প্রত্যেকে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব, যার আইডিয়া শিক্ষার্থীদের ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু আমরা কেউ এখানে হক স্টিক অথবা স্টাম্প নিয়ে যাব না, আমরা সে দুর্বৃত্তায়ন রাজনীতি এখানে করব না। কেউ যদি করতে চায় আমরা সবাই একসাথে এটা প্রতিবাদ করব। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া নিয়ে যাচ্ছেন হকি স্টিক না নিলেও সেরকম না, এটা হচ্ছে একটা মানে প্রপাগান্ডা, এটা সবার আত্মসমালোচনা হওয়া দরকার। এটা এখানে প্রত্যেকের পক্ষ আছে। শিবিরের দায়িত্বশীল পর্যায়ের আপনি যদি একজন কর্মী পর্যায়ে কই গ্রামে কি বলছে এটাকে যদি আপনার দায়িত্বশীল পর্যায়ে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এটাকে সে মানে রেফারেন্স হিসেবে বলে, তখন তো এটা খুব আনএক্সপেক্টেড। শিবিরের সেন্ট্রাল পর্যায়ে যারা আছে, মহানগর পর্যায়ে যারা দায়িত্বশীল আছে, তারা কি এরকম কোনো কমেন্ট করছে কিনা? একটু বাকি কি বলতে চেয়েছিল? তো এটাকে আপনার ধরুন যে আমরা যদি ছাত্র দলের কালেক্টিভলি বট অ্যাটাক দেন, এই কালেক্টিভ বট অ্যাটাক যদি সাংগঠনিকভাবে নির্দেশনা না থাকলে কিভাবে শোনা যায়? মানে একদমই ধরেন আমি ওই যে কি জাতীয় সঙ্গীত নিয়ে প্রতিবাদ করছি, যে ওখানে জাতীয় সঙ্গীত নিয়ে কেউ গ্রুপ করছে, আই হ্যাভ নো আইডিয়া। তো একটা গ্রুপ তো জাতীয় সঙ্গীত এই আওয়ামী লীগের বিশেষ সময় আমরা যখন না এখানে যেটা হইছে আমি ওটা নিয়ে করলাম, ওইখানে আমি তো দেখছি যে ওনাদের বিভিন্ন মানুষজন হচ্ছে দেখলে বোঝা আইডিগুলো কার আইসা খুব বাজে যেটা করতেছে। তো আচ্ছা এবং আচ্ছা আমি বলি, হ্যাঁ মানে যেটা ডিপার্টমেন্ট অফ রিপাবলিক, বাকশাল এরকম অথবা হচ্ছে বট জিপিটি থেকে শুরু করে এরকম প্রায় কয়েকশো বট আইডি আছে, যেগুলো থেকে আমাদের বন্ধুপ্রতিমরা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে। তো আমাদের উচিত এই ধরনের জুলাই পরবর্তী রাজনীতিতে, এই ধরনের প্রপাগান্ডা রাজনীতিতে যেটা এর আগে ছাত্রলীগ করছে অথবা অন্য করছে, এগুলো থেকে আমাদের পরিহার করা। ঠিক আছে, তো এই জায়গায় শুধুমাত্র শিবিরকে ব্লেম দেওয়া হয়, কিন্তু অন্যান্য পক্ষ ক্রমাগতভাবে হচ্ছে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে। আপনি যেটি বলছিলেন যে বাকের যেটি বলছিল যে বাকেরটা ডাকলে সব ছাত্র সংগঠন যায়, সেক্ষেত্রে এই বাকেররা কি সব ছাত্র সংগঠনের কাছে একটি মাঝখানে আছে, আইলে দাঁড়িয়ে আছে, না কোনো দিকে ঝুঁকে যাচ্ছে? না সেটা মানে অবশ্যই বাকেররা যেহেতু এই জুলাই অভ্যুত্থানের ফেস ছিল এবং কোঅর্ডিনেশন সবার মধ্যে করেছে, অবশ্যই ছাত্র সংগঠন গ্রহণযোগ্যতা আছে, অবশ্যই এটা তো অবশ্যই আমরা স্বীকার করি। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের আশা ছিল আমরা যারা জুলাইয়ে একসাথে, আমরা যারা মজলুম ছিলাম, যারা একসাথে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই করেছি, জুলাই বিপ্লব পরবর্তী আমাদের একটা হচ্ছে মানে কমন একটা হচ্ছে আমাদের মধ্যে থাকবে, কানেকশন থাকবে। এর বাইরে যা যা রাজনীতি সে করবে, এবং সে আলোকে আমরা বারবার বলেছিলাম। এবং আমাদের যতগুলো প্রোগ্রাম করেছি 5 আগস্টের পরে ইসলাম ছাত্র হিসেবে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি, আমরা সবাইকে ইনভাইট করেছি, সেটা বামপন্থী হোক, সেটা হচ্ছে মানে আমাদের ছাত্র দল থেকে শুরু সবাইকে। তো দেখা যায় আমাদের কিছু বন্ধুপ্রতিম তারা ক্রমাগত তাদের দায়িত্বশীল পর্যায়ে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে। তাদের বক্তব্য যদি 5 মিনিট থাকে, ওখানে 4.5 মিনিট শিবিরের বিরুদ্ধে আছে। তো এইটা জুলাই পরবর্তী যে আমাদের মধ্যে যে ঐক্য হওয়ার কথা, সেটা বারবার বিনষ্ট করতেছে। এটা খুব আনএক্সপেক্টেড। এবং ইসলাম ছাত্র শিবির সে জায়গায় যদি বক্তব্য দেখেন, কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে আমাদের মহানগর পর্যায়ে দায়িত্বশীলদের কারো এরকম বিভাজনমূলক আপনি বক্তব্য পাবেন না। কিন্তু আমাদের বন্ধুবতী মেয়েদের বক্তব্য যদি 5 মিনিটে, ওখানে 4.5 মিনিটে থাকে। শেষে যেতে চাই হান্নান আপনার কাছে, ইদানিং আপনাদের কেন্দ্রীয় নেতারা খুব বড় বড় নেতাদের নিয়ে বক্তব্য দিচ্ছে, আমরা দেখছি। সর্বশেষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে বক্তব্য দেওয়া হলো, যেটি খুব আলোচনার সমালোচনা হচ্ছে। এর আগেও দেওয়া হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন কয়েকজনকে নিয়ে। সেগুলো আবার আপনাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি তার সেই বক্তব্যের পক্ষে স্টেটমেন্টও দিচ্ছেন, এমন আমরা দেখছি। এটির কারণ কি, মানে আলোচনায় আসে নাকি এটি বিশ্বাস করছেন আপনারা? আচ্ছা, আমি একটু প্রথমে একটা কথা বলি, একটা উত্তর দিতে হয়। মানে সব কিছুর জুলাই পরবর্তী সময়ে সব কিছুর দায় শুধু বৈষম্য বিরোধী এবং হচ্ছে আমরা যারা পরে এনসিপি করছি তাদের উপর ছাপিয়ে দেওয়ার একটা
চেষ্টা আমি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, কিন্তু 5 তারিখে যখন অভ্যুত্থান শেষ হয়েছে তখন 5 তারিখের পরে 6 তারিখে আমরা একসাথে বসবো না কি করবো, তার আগেই সচিবালয়ে গিয়ে সচিব চেঞ্জ করা, অমুক অধিদপ্তরে গিয়ে অধিদপ্তর পরিচালকদেরকে চেঞ্জ করা, ইয়াতে গিয়ে আপনার এই প্রেস ক্লাবে গিয়ে প্রেস ক্লাবের পরিচালকদের চেঞ্জ করা, এটা তো আমাদের সাথে কালেকটিভ আলোচনা করে কেউ করা নাই। বিভাজনটা সেখান থেকেই শুরু হয়েছে। কে কোথায় এসপিগুলো চেঞ্জ করে নিজেদের লোক বসাইতে পারবে, বিএনপি গিয়ে বিএনপির অন্য রাজনৈতিক দল অন্যদের, আমাদের তো কেউ নাই, আমরা কাউকে বসাইতে যাওয়ার সুযোগ নেই। তাদের একটা সেট আপ ছিল, আমরা জানতামই না, মাথায় কাজ করে না যে সচিবালয়ে যাইতে হবে, কখন ইয়ে করতে হবে। এই কাজটা খুব সিস্টেমেটিকলি যখন করা শুরু হয়েছে তখনই মনে হয়েছে যে 5 তারিখের পর সবাই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা মনে হয় রাজনৈতিক পদে থাকা ব্যক্তিবর্গকে পাশে রেখেই আমাদের বৈষম্য বিরোধী এটাকে একটু কন্ট্রোলে আনতে হবে, ইয়ে করতে হবে। হয়তো আমাদের প্রসেস ভুল ছিল, বাট চিন্তাগুলো এইভাবেই আসছিল, কিন্তু যেভাবে দায়ী সারা বক্তব্য দিয়ে শুধু দায়ী দিয়ে দেওয়ার চেষ্টা, আর হচ্ছে 20 সেকেন্ড যায় 30 সেকেন্ড করেন, সমস্যা নেই। আর হচ্ছে দেখেন, মানুষ আমাদের কাছে অনেক কিছু নিয়ে আসে। কক্সবাজার যাওয়ার পরে কক্সবাজারের মানুষজন অনেক কথা বলছে, যেখানে এই ঘটনা ঘটতেছে, মাছের হাট দখল করা হচ্ছে, ইয়ে হচ্ছে। তো অনেকগুলা বিষয় আপনি তো এক দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পারি, আমার দল বা নাসির ভাই এক দৃষ্টিকোণ দেখতে পারে, আপনি আরেক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন, আলাদা আলাদা ভিউ হইতে পারে। এমন না যে হচ্ছে কোনো নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললেই তার গাড়ি ভরা হামলা করতে হবে। আমাদের এই অধিকারটাই দরকার যে অমুকের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে, বঙ্গবন্ধু প্রশ্নে, ওবায়দুল কাদের প্রশ্নে আপোষহীন, এরকম আমরা আর শুনতে চাচ্ছি না যে অমুকের প্রশ্নে আমরা আপোষহীন, তমুকের প্রশ্নে আমরা আপোষহীন। প্রত্যেকেই, যে ব্যক্তি হোক, যে পর্যায়ে থাক, তাকে সমালোচনা করা যেতে হবে, এবং সমালোচনার জবাব আপনি তার মুখে দিবেন। সে মুখে বলছে, আপনি মুখে দিবেন, হামলা করেন। আমি একটু কথা বলবো, 5 সেকেন্ডে সাদিক ভাইকে বলবো যে ধরেন আমি যখন ওই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে প্রতিবাদ করেছিলাম, তখন এই কি জানি পেজটার নাম র্যাপেদের বাঁশের কেল্লা থেকে পোস্ট করেছে আমি কোন জায়গায় 25,000 টাকা দুর্নীতি করছি নাকি, তাও বিকাশে, এবং খুব বাজে ভাবে প্রত্যেকটা শিবির এটা প্রতিষ্ঠিত বাঁশের কেল্লা, এরকম প্রপাগান্ডা মনে হয় আমার নামে ছাত্রদল পেজ আমরা মনে করি তারা চালায়, যারা জুলাই আন্দোলনের সামনে ছিলেন, আপনাদের মাধ্যমেই এই রক্তিম জুলাই সামনের দিকে এগোবে এবং তার হাত ধরে বাংলাদেশ একদম সঠিক পথের দিশা খুঁজে পাবে, সেই প্রত্যাশা আজকের মধ্যে শেষ করছি। শুভরাত্রি।